বিষয়ে আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের আগেই পানাগড় বাইপাসে উদ্বোধন করে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী স্বপন দেবনাথ এবং আসানসোলের মেয়র জিতেন্দ্রনাথ তিওয়ারি। আজ বিকেল 4টে নাগাদ বাইপাস উদ্বোধন করার কথা ছিল বাবুল সুপ্রিয়ের, সেই মতো বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপনও প্রকাশিত হয়। উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় তৃণমূল সাংসদ এবং বিধায়কের। এর আগে দুপুর 12টা নাগাদ বাইপাসের উদ্বোধন করে দিলেন মন্ত্রী মলয় ঘটক। যদিও কোনো প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন না, উদ্বোধন করে দেওয়ার পরেই যান চলাচলের জন্য রাস্তাও খুলে দেওয়া হয়েছিল। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, আজকেই উদ্বোধন করার কথা ছিল বাবুল সুপ্রিয়ের, তার আগে মলয় ঘটক এবং অন্যান্য মন্ত্রী তারা উদ্বোধন করে দিলেন কেন? তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? যেটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পানাগড় বাইপাসের রাস্তা 8.15 কিলোমিটার রাস্তা গত 3 মাস আগে তৈরি হয়ে পড়ে আছে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীদের গাফিলতির জন্য এই রাস্তা চালু হচ্ছে না, কারণ তারা সময় দিতে পারছেন না বলে রাস্তা উদ্বোধন হচ্ছিল না। কিন্তু আজকে বিকেল 4টে নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উদ্বোধন করা কথা, তার আগেই সকাল 12টা নাগাদ তড়িঘড়ি মন্ত্রী মলয় ঘটক, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং স্বপন দেবনাথ এসে এই রাস্তা উদ্বোধন করে দেয় এবং তার ফলে রাস্তা চালু হয়ে যায়, গাড়ি যাতায়াত করতে থাকে। কিন্তু এই 4টের সময় উদ্বোধনের সময় এসে বিজেপি কর্মীরা তারা রাস্তা অবরোধ করে দেয়। তাদের বক্তব্য হচ্ছে যেখানে বাবুল সুপ্রিয় রাস্তা উদ্বোধন করতে আসার কথা, সেখানে সকালবেলায় কি করে তৃণমূল এই চেষ্টাটা করলো, যেখানে রাস্তা চালু করে দিল, সেখানে পুলিশ প্রশাসন কিছুই বললো না। সঙ্গে থাকা দর্শকদের জানাবো, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বিজেপি কর্মীরা তারা বাইপাস অবরোধ করেছেন। তাদের বক্তব্য যে আগে বাবুল সুপ্রিয় উদ্বোধন করবেন, তারপরে যান চলাচল শুরু করা যাবে। চিত্তরঞ্জন, এখানেই প্রশ্ন, 3 মাস ধরে এই বাইপাস বন্ধ ছিল, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল, তাহলে এতদিন তৃণমূলের নেতা কর্মীরা তারা উদ্বোধন করেননি কেন? হঠাৎ আজই উদ্বোধন করলেন কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। সেখানেই বিজেপিদের বক্তব্য, তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য হঠাৎ করে সকালবেলা এসে এবং এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই রাস্তা সকালবেলা এসে উদ্বোধন করে দিয়ে গেল, তারা একটা প্রচার করলো বলে মনে করছে এবং তার ফলে বিজেপি। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাবুল সুপ্রিয়ের আগে পানাগড় বাইপাসে উদ্বোধন ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি কর্মীরা এই মুহূর্তে পথ অবরোধ করছেন। বাইপাস উদ্বোধন করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য, যান চলাচল হতেও থাকে। এরপর বিজেপি কর্মীরা এসে বাইপাস অবরোধ করেন। তাদের বক্তব্য, পুলিশ প্রশাসন নিশ্চুপ ছিল যখন আজ মলয় ঘটক, স্বপন দেবনাথ, আসানসোলের মেয়র জিতেন্দ্রনাথ তিওয়ারি তারা এসেছিলেন, উদ্বোধন করে দিয়ে যান। তৃণমূলের বক্তব্য, 3 মাস ধরে বাইপাস পড়েছিল, বাইপাস কোনোভাবেই সেখানে যান চলাচল করতে দেওয়া হচ্ছিল না, কারণ উদ্বোধন হয়নি, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল, সেই কারণেই তারা আগে ভাগে উদ্বোধন করে দিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যদি সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে উদ্বোধন করা হয় তৃণমূলের পক্ষ থেকে, তাহলে 3 মাস কেন সময় নেওয়া হলো, যেখানে 3 মাস আগেই বাইপাস তৈরি হয়ে গেছে? আর উন্নয়নের কাজে বারবার বাধা দিচ্ছে রাজ্য সরকার। পানাগড়ের সেতু উদ্বোধন প্রসঙ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের। তৃণমূল যখন এসব গুন্ডামি করে তখন ওরা কোথায় জানে? ওরা তো তার 1 ঘন্টা 8 ঘন্টা আগে থেকে প্রস্তুতি শুরু করে তারপরে করে। এবং আমি দেখলাম মলয়বাবু 2 ঘন্টা আগে উদ্বোধন করে বললেন যে তাড়াতাড়ি এটা মানুষের জন্য উদ্বোধন করে দেওয়া উচিত। আমি খুব খুশি যে 2 ঘন্টা আগে উনি উদ্বোধন করেছিলেন। তবে এটা উনি ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা ওনার নিজস্ব ভদ্রতাবোধ, রাজনৈতিক শিষ্টাচার, গভর্নমেন্ট পজিশনে থাকার যে একটা ডিগনিটি, উনিও তো মন্ত্রী, ওনার পজিশনে থাকার ডিগনিটি সবকিছুর উপর ডিপেন্ড করছে। কারণ ওটা নিয়ে আমি কিছু বলবো না। আর আমি আমার ডিগনিটি অনুযায়ী আমি 4টের সময় যেরকম প্রোগ্রাম সেরকম 4টের সময় আমি ওখানে আমার মতো করে, আমি তো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমি 4টের সময় এখন উদ্বোধন করবো। শুনলাম বাবুল সুপ্রিয়ের বক্তব্য, তিনি কিন্তু বলছেন যে 4টের সময় তার উদ্বোধন করার কথা, তিনি সেই একই রকম ভাবে 4টের সময় উদ্বোধন করবেন। বিকেল 4টে বেজে গেছে, এখন দেখার কথা বাবুল সুপ্রিয় আসার পর পরিস্থিতি ঠিক কি পর্যায়ে যায়। বিজেপি কর্মীরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, তারা অবরোধ করছেন। তারা বলছেন যে পানাগড় বাইপাস যার উদ্বোধন করার কথা, একেবারে বাবুল সুপ্রিয়ের হাত ধরে উদ্বোধন হবে এবং তারপরে যান চলাচল শুরু হবে।
এদিকে আজই দিল্লি থেকে পবন রুয়াকে গ্রেফতার করেছে সিআইডি। তবে প্লেনের টিকিটের সমস্যার জন্য আজই কলকাতায় আনা যাচ্ছে না জেসাপ কর্তাকে। জেসাপে অগ্নিকাণ্ড এবং চুরি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জেসাপকে এসি এবং ইএমইউ কোচ তৈরির বরাত দিয়েছিল রেল। 2009 থেকে 12-র মধ্যে কোচ তৈরির জন্য জেসাপকে 50 কোটির কাঁচামাল দেওয়া হয়, যা চুরি হয়ে যায়। এই নিয়ে অভিযোগ দায়ের করেছে রেল। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি ভবানীর সামনে থেকে। বিক্রম, প্রথমত পবন রুয়াকে আজকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে আজকে আনা যাচ্ছে না, বিমানের টিকিট পাওয়া যায়নি এই কারণে। দেখো, এরকমটা কিন্তু আমরা জানতে পাচ্ছি যে মূলত পবন রুয়াকে গ্রেফতার করার পর সিআইডি যেটা চেষ্টা করেছিল যে আজকেই তাকে ভবানী নিয়ে আসার, তাকে জিজ্ঞাসাবাদ করার, কিন্তু আজকে যেহেতু এখনো পর্যন্ত ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল নেই, সেই কারণে আগামীকাল ফার্স্ট মর্নিংয়ে তাকে নিয়ে আসা হচ্ছে, এমনটা আমরা জানতে পাচ্ছি। এর পাশাপাশি যেসব কাণ্ডে কিন্তু বেশ কয়েকটি কেস স্টার্ট করেছিল সিআইডি। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রেলের তরফ থেকে একটি ফ্রেশ কমপ্লেন দেওয়া হয় দমদম থানায়, যেখানে তারা বলে যে 2009 সাল থেকে 2012 সাল অবধি রেলের তরফে প্রায় 50 কোটি টাকার বরাদ দেওয়া হয়, র মেটেরিয়ালস দেওয়া হয়, যেখানে তাদেরকে বিভিন্ন এসি এবং ইএমইউ কোচ তৈরি করার বরাদ দেওয়া হয়েছিল। সেই র মেটেরিয়ালস চুরি হয়ে যায় বা সেই র মেটেরিয়ালস কিন্তু কোনো রকমভাবে রেলের কাছে ফেরত যায় না বা সেই প্রজেক্টও কমপ্লিট হয় না, এবং এরই ভিত্তিতে রেলের তরফে এই অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 409, 420 এবং 406 ধারায় মামলা রুজু করে পুলিশ, এবং সেই কেসেই সিআইডি গ্রেফতার করেছে পবন রুয়াকে। এর পাশাপাশি যেসবে একের পর এক চুরির ঘটনা, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানেও কিন্তু পৃথক মামলা রয়েছে। সেই মামলাতেও ট্যাগ করা হবে পবন রুয়াকে, এমনটা জানা যাচ্ছে। কারণ এর আগে যেসবে যে একের পর এক চুরির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু সিআইডির তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল, লোয়ার কোর্টে আবেদন জানানো হয়েছিল যাতে পবন রুয়ার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়, কিন্তু সেই আবেদন কোর্ট খারিজ করে দেয়। সেক্ষেত্রে এটি একটি পৃথক মামলা। সেই পৃথক মামলায় গ্রেফতার করার পর সেই মামলা অর্থাৎ চুরির মামলায় কিন্তু তাকে ট্যাগ করা হবে, এমনটাই সিআইডির তরফে জানানো হচ্ছে। নতুন তথ্য এসেছে, এসি এবং ইএমইউ কোচ তৈরি করার জন্য বরাদ দেওয়া হয়েছিল জেসাপকে, এবং যার 50 কোটির কাঁচামাল, সেই কাঁচামালও চুরি হয়ে গিয়েছিল। এখানেও কি পবন রুয়া জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে? একেবারেই তাই, কারণ গোটা বিষয়টা যদি দেখা যায় তাহলে কিন্তু তিনটি মামলা যে রয়েছে পবন রুয়া বা জেসাপের বিরুদ্ধে, সেই মামলাগুলি কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। কারণ এর আগে সিআইডি যে তদন্ত করছিল, অর্থাৎ একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, একের পর এক চুরি এবং পাচারের ঘটনা, তারই সঙ্গে আমরা জানি যে গত 26 তারিখ রেলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে তাদের বিপুল পরিমাণের র মেটেরিয়ালস, প্রায় 50 কোটি টাকার র মেটেরিয়ালস, সেই র মেটেরিয়ালস দেওয়া হয়েছিল যেসব কর্তৃপক্ষকে, এবং সেই র মেটেরিয়ালস কিন্তু তারা কোনো রকমভাবে ফেরতও পায়নি বা প্রজেক্টও তৈরি হয়নি। এই র মেটেরিয়ালসগুলি চুরি হয়েছিল বা পাচার হয়েছিল, সেই তদন্ত করতে গিয়ে সিআইডি দেখতে পাচ্ছে যে এর আগে যে চুরির তদন্ত তারা করেছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা রিসিভ করেছিল বা যারা চুরি বা পাচার করেছিল, তাদের বয়ানে কিন্তু পবন রুয়ার নাম উঠে আসছে। এর পাশাপাশি সিআইডি যেসবেরও বেশ কয়েকজন কর্তাকে গ্রেফতার করে, তাদের সঙ্গে, তাদের বয়ানের সঙ্গে কিন্তু সেই যারা চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল বা রিসিভ করার অভিযোগে গ্রেফতার হয়েছিল, তাদের বয়ানের সঙ্গে কিন্তু করবোরেট করে যাচ্ছে। সেই কারণেই সিআইডি যেটা মনে করছে যে এই গোটা চুরি বা পাচারের পেছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করছে। সিআইডি যেটা অনুমান করছে যে এই কারখানাকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সিক দেখানোর চেষ্টা করছিল পবন রুয়া এবং যেসব কর্তৃপক্ষ। সেক্ষেত্রে তাদের কিন্তু একটি ভিন্ন একটা মোডাস অপারেন্ডি ছিল। তারা যেটা চেষ্টা করছিল এই কারখানাকে সিক দেখিয়ে তারা এই মালগুলোকে পাচার করে দিয়ে সেখান থেকে ভিন্ন ব্যবসা থেকে যাতে আমদানি করতে পারে, যাতে ফায়দা করতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু করছিল, এমনটাই সিআইডি জানতে পেরেছে। এবং সেই কারণেই পবন রুয়াকে গ্রেফতার করার পাশাপাশি তাকে কিন্তু নির্দিষ্ট রেলের মামলা ছাড়াও অন্যান্য মামলাতেও ট্যাগ করা হবে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি ভবন থেকে। দিল্লি থেকে গ্রেপ্তার করা হচ্ছে পবন রুয়াকে, একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে দিল্লি থেকে আজ পবন রুয়াকে গ্রেপ্তার করার পর যেসব কর্মীদের মধ্যে কিন্তু খুশির হাওয়া। তারা ইতিমধ্যেই পবন রুয়া গ্রেফতারের খবরকে স্বাগত জানিয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন না, তারা রীতিমধ্যে আবির খেলায় মেতেছেন। অসীম বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অসীম, দেখো আজকে যখনই জানা গেল যে পবন রুয়াকে গ্রেফতার করা হচ্ছে, সেই গ্রেফতারের পরে কিন্তু যেসবের যারা কর্মী ছিলেন তারা কিন্তু যেসবের মধ্যেই একটি খুশির মেজাজে, একটি উৎসবের মেজাজে
মেতে ওঠেন। এরপরেই তারা যেসবের চারিপাশের যে রাস্তা, সেই রাস্তায় তারা মিছিল করেন এবং মিছিল করে ঘোরার পরে তারা যেসবের মূল যে গেট, সেই গেটের ভেতরে তারা আসেন, মিছিল শেষ করেন এবং তারপরে মিছিল গেটের ভেতরেই তারা আবির খেলা খেলেন। এবং তাদের যেটা তাদের বক্তব্য হচ্ছে যে পবন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এটাই তারা চেয়েছিল এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপেই এই গ্রেপ্তারি সম্ভব হয়েছে। এবং তারা এটাই চাইছেন যে আগামী দিনে কিন্তু যেসবের যে আগের যে পুনরায় যে অবস্থায় ছিল, সেই ঐতিহ্য যেন যেসব আবার ফিরে আসছে, তারা কিন্তু এটাই আশা করছেন। অনুসুয়া, অসীম মূলত আইএনটিটিইউসি কর্মীরা উৎসবে মেতেছেন। একদমই তাই, আইএনটিটিইউসি কর্মীরা তারা ধন্যবাদ অসীম। আমরা কথা বলছিলাম আমাদের পর্যন্ত অসীম বসুর সঙ্গে। আইএনটিটিইউসি কর্মীরা তারা উৎসবে মেতেছেন, যেসব কর্তা পবন ভূঁইয়াকে দিল্লি থেকে আজ গ্রেফতারের পরে কর্মীরা কি বলছেন আজকে এই ঘটনার পর শোনাবো আপনাদের। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদিকে আমরা বারবার ধরে দাবি করছিলাম যে রুইয়ার বিরুদ্ধে সিআইডি তদন্ত হোক। তিনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং রুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য আমাদের দিদিকে কৃতজ্ঞ চিত্তে নতমস্তকে প্রণাম জানাই। 30 নভেম্বর মুখ্যমন্ত্রীর বিমান লেট ছিল না। ল্যান্ডিংয়ের আগে তার বিমানকে অপেক্ষা করতেও হয়নি। বিমান বিতর্কে দায় ঝেড়ে ফেলতে জানিয়ে দিল দমদম বিমানবন্দরের কর্তারা। তবে বিমানের পাইলট যে জ্বালানি কমের কথা বলেছিলেন তা স্বীকার করে নিয়েছে এটিসি। 30 নভেম্বর কলকাতার আকাশে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের জল গড়িয়েছে অনেক দূর। মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার চেষ্টার সুমোটো মামলাও হয়। এবার তদন্তে নেমে পড়ল বিধাননগরের গোয়েন্দা দফতর। নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক ম্যানেজারকে চিঠি পাঠালো বিধাননগর কমিশনারেট। 30 নভেম্বর মুখ্যমন্ত্রীর বিমান কতক্ষণ লেট ছিল? কলকাতা বিমানবন্দরে নামার আগে আকাশে কতক্ষণ অপেক্ষা করতে হয়? জ্বালানি কমের কথা কি জানিয়েছিলেন ইন্ডিগোর পাইলটরা? বিধাননগর গোয়েন্দা দফতরের এই প্রশ্নের উত্তরে এটিসির জবাব, মুখ্যমন্ত্রীর বিমান সেদিন লেট ছিল না, নামার আগে তাকে অপেক্ষাও করতে হয়নি। কলকাতায় পৌঁছানোর 13 মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করে। ইন্ডিগোর পাইলটরা জ্বালানি কমের কথা জানিয়েছিলেন বলে দাবি এটিসির। ইন্ডিগো কর্তৃপক্ষকেও এই একই চিঠি পাঠিয়েছে বিধাননগর গোয়েন্দা দফতর, তবে তার জবাব আসেনি। বিধাননগর গোয়েন্দা সূত্রের খবর, ইন্ডিগোর 2 সাসপেন্ডেড পাইলটকেও জেরা করা হতে পারে। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার সাসপেন্ড হওয়া পাইলটদের পাশে দাঁড়ালো এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 2 পাইলটের সাসপেনশন তুলে নিতে অনুরোধ জানানো হয়েছে। বিমান সংস্থার বক্তব্য, জ্বালানি শেষ হয়ে আসছে এমন কথা এটিসিকে কখনোই জানাননি পাইলট। সেদিন আগরতলা কলকাতা রুটের ওই বিমানের পাইলট ছিলেন জয়দীপ ব্যানার্জি। তার কাছে ইন্ডিগোর বিমানটিকে আগে নামার সুযোগ করে দিতে বলে এটিসি। ক্যাপ্টেন তখন জানতে চান, ইন্ডিগোর জ্বালানি কি ফুরিয়ে আসছে? এই প্রশ্নে এটিসির জবাব ছিল না। এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন তখন পরপরই বিমান নামানোর কথা বলেন। ফলে পাইলটের এক্ষেত্রে কোনো দোষ ছিল না। ডিজিসি এর কাছে এই দাবি জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এটিসির দাবি, সেদিন এয়ার ইন্ডিয়ার সাসপেন্ডেড পাইলট জয়দীপ ব্যানার্জিও জ্বালানি ফুরিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।